স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি কাঙ্ক্ষিত বাজার পরিসর। আস্থার সংকটে বিনিয়োগকারীরা সমন্বিত পদক্ষেপের তাগিদ। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে চায়না সিটি। সরকারিভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে 774 একর জমি। ছোট ফেনী নদীর বন্যার পানিতে এখনো তলিয়ে রয়েছে 3 জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড আমনের ক্ষতি পোষাতে দিশেহারা কৃষক। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না কেউই। বিদেশ ভ্রমণের পর গ্রিন কার্ডধারীদের লাগবে এই অনাপত্তিপত্র। দুর্ভোগের আশঙ্কায় প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। স্বাধীনতার পর গত 4 দশকে দেশের 2 পুঁজিবাজারে লেনদেন ও ব্যবস্থাপনা কাঠামোয় প্রযুক্তিগত উন্নতি হলেও বাজারের পরিসর বাড়েনি। বাজার বিশ্লেষকদের মতে 1996 ও 2010 সালে 1.5 দশকের মধ্যে বড় 2টি বিপর্যয়ের পর আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সক্রিয় করতেই টেকসই নীতিমালার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। মূলত 90-এর দশকে অর্থনীতির বিকাশের সাথে পুঁজিবাজারের আকার বড় হতে থাকে। বাজার নিয়ন্ত্রণে 1993 সালে গঠিত হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এরপরেও 1996 সালে বড় বিনিয়োগকারীদের কারসাজিতে প্রথম ছন্দপতন হয় পুঁজিবাজারে। 4 দশকে শেয়ার বাজারের উত্থান পতনের ইতিহাসে কাগজের সার্টিফিকেট লেনদেন থেকে বেরিয়ে 2 পুঁজিবাজার এসেছে স্বয়ংক্রিয় লেনদেনে। সবশেষ 2 পুঁজিবাজারকে ডিমিউচুয়ালাইজেশন করা হয়। তবে বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আস্থা হারিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রিসেন্টলি দেখেছি 2-1 শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা ছাড়াও যারা এই পুঁজিবাজারে বাজে খেলা খেলেছে তাদেরকে কিন্তু এখনো ওইভাবে আমরা বিচারের আওতায় আনতে পারছি না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকারের বা পরিস্থিতির সকলেরই দায়িত্ব এই যে একটা আস্থাশীল অবস্থা থাকলেই মানুষ আস্তে আস্তে বিনিয়োগে যেতে পারবে। এদিকে 2 পুঁজিবাজার ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি কে পুনর্গঠন করা হলেও সংস্কার কার্যক্রমের দক্ষতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষ লোকবল দরকার, তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও সেভাবে থাকতে হবে। যে গতিতে দরকার রিফর্মগুলি সেই গতিতে ইমপ্লিমেন্ট করা হয় না। ইমপ্লিমেন্টটা করার পথে যেগুলি বাধা আসে সেগুলি অতিক্রমণের জন্য যথাযথ প্রয়াস দেওয়া হয় না। এছাড়া বাজার চাঙ্গা করতে মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা চান বিশেষজ্ঞরা। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের অথবা ব্রোকারেজ হাউসগুলিকে নতুন করে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে এবং তাদেরকে মার্জিন সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে একটু পজিটিভ রোল প্লে করতে হবে। পুঁজিবাজারের পরিসর বাড়াতে আরো বেশি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি বহুজাতিক কোম্পানি শেয়ার বাজারে আনতে আইন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে বিশেষ বাণিজ্যিক এলাকা চায়না সিটি। দেশটির সহায়তায় কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের পাশাপাশি চলবে এই সিটি বাস্তবায়নের কাজও। এক্ষেত্রে বাণিজ্যিক এলাকা গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় 774 একর জমিও দেওয়া হচ্ছে। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 8,000 কোটি টাকা খরচ করে কর্ণফুলী নদীর তলদেশে হতে যাচ্ছে দেশের প্রথম এবং একমাত্র যানবাহন চলাচলের পথ বা টানেল। সম্ভাব্যতা যাচাইয়ের পর সম্প্রতি এক নাকি এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শেষ হয়েছে চুক্তি প্রক্রিয়াও। নগরী পতেঙ্গা এলাকার 15 নম্বর ঘাট থেকে শুরু হবে এই টানেল। আর 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেল শেষ হবে আনোয়ারায়। আর এখানেই গড়ে উঠবে চায়না সিটি নামের বিশেষ অর্থনৈতিক জোন। আমরা তাদেরকে অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আমাদের সরকারের বিবেচনাধীন আছে। আমরা এগুলো প্রপোজাল প্রাইম মিনিস্টার্স অফিসে পাঠিয়েছি একটা প্রক্রিয়াকরণ কমিটি গঠন করার জন্য। তাদের একটা চিন্তা চেতনা নিয়ে তো আসছে, তারা এখান থেকেই তারা চায়নাতে এক্সপোর্ট করবে এবং অন্যান্য জায়গায় কিন্তু তারা এক্সপোর্ট করবে, ওই হিসেব মাথায় রেখে কিন্তু তারা কিন্তু আসছে। এই টানেল নির্মাণ হলে সারা দেশের সাথে কক্সবাজার জেলা এবং দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার চিত্রে পাল্টে যাবে। একই সাথে এখানে গড়ে উঠবে শতভাগ রপ্তানিমুখী অন্তত 350 শিল্প কারখানা। কোরিয়ান ইপিজেড
কাপকো, সিওফেলের মতো যেসব কারখানাগুলি আছে, এই কারখানাগুলি যাতায়াতের জন্য এবং জনগণ আসার জন্য এবং খুব দ্রুত সম্ভব খুব কম সময়ের মাঝে তারা এই টানেলের মাধ্যমে চলে আসতে পারবে। এই টানেল আমাদের এই উদ্দেশ্যকে, এই শিল্পায়নকে আরো ত্বরান্বিত করবে। আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের পাশাপাশি চীনের জন্য বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে শুরু হয়েছে ভূমি হস্তান্তরের কাজও। ভৌগোলিক এবং প্রকৃতিগত কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চট্টগ্রামের স্থানটি, যে কারণে উন্নত সবগুলি দেশ এখানে বিনিয়োগ করতে আগ্রহী। তাই সংশ্লিষ্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে এখানে বিনিয়োগ সম্ভব হলে পুরো বাংলাদেশের অর্থনীতি চিত্রেই পাল্টে যাবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 15 নম্বর ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। গত 4 মাসেও ছোট ফেনী নদীর বন্যার পানি নিষ্কাশন না হয় এখনও তলিয়ে রয়েছে ফেনীসহ আশপাশের 3 জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি। ফলে রবি শস্য বুনেও আমনের ক্ষতি পোষাতে পারছেন না হাজার হাজার কৃষক। আর কৃষি বিভাগ বলছে পানি নিষ্কাশন করা ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বরাবরের মতোই এখনও নির্বিকার। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বখতিয়ার মুন্না। 2007 সালে ছোট ফেনী নদীর ভাটিতে ফেনীর সোনাগাজীর সাগরের মোহনায় 60 দশকের তৈরি রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে প্রতিদিন সাগরের লবণাক্ত পানির জোয়ার ভাটার সাথে আসা পলিতে ভরাট হয়ে যায় নদীটি। আর লবণাক্ত পানির কারণে এই নদী নির্ভর কৃষকদের কাছে আমন ফসলই হয়ে ওঠে একমাত্র ভরসা। চলতি বছরের মার্চ মাসে নদীটির ভাটিতে বাদ দিয়ে নোয়াখালীর মুসাপুরে কার্যক্রম শুরু হয় নতুন রেগুলেটরের। তবে নদী ভরাট, মাছের ঘের সহ নানা প্রতিবন্ধকতার কারণে নদীর পানি নিষ্কাশন প্রায় বন্ধ। খালগুলা মানুষে ফুরে লাগছে, নদীটা ভরাট হয়ে গেছে, জুলাই মাসে বন্যা হয়েছে, এখনো আমাদের জমিতে পানি। আমাদের এই অঞ্চলের কৃষক আমন ধান মার খেয়েছে, কোনো ধান ফান কিছু হয় নাই। আমরা কৃষকেরা তো চোখে মুখে ফল দেখতেছি না, এখন আমরা আন্দাজ দেখতেছি খালি। ফেনীর জেলা কৃষি কর্মকর্তা মনে করেন পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হলেই কৃষকদের এই ক্ষতি কমে আসবে। কর্তৃপক্ষ যদি পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নেন তাহলেই এই ক্ষতি ভবিষ্যতে কমিয়ে আনা সম্ভব। গত 5 বছর ধরে নদী খননের প্রতিশ্রুতি দেয়া হলেও আজও তা বাস্তবায়ন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। কানেক্টিং খালগুলান পুনঃখনন করার জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছি, এটা প্রস্তাব আকারে আমাদের মন্ত্রণালয়ে গেছে। আশা করি যে এটা অনুমোদন হলে আমরা এই কাজগুলো করতে পারব। চলতি বছর বন্যা ও জলাবদ্ধতায় ছোট ফেনী নদী নির্ভর ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার 8টি উপজেলায় ক্ষতির মুখে পড়েছে 10,000 হেক্টরেরও বেশি ফসলি জমি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এই সময়ের বাণিজ্যে আরও থাকছে। গাইবান্ধার ফুলছড়িতে পরিত্যক্ত কাঠ, বাঁশ ও বেত দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। চাহিদা থাকায় বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে আর কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভিসামুক্ত দেশগুলোর নাগরিকদেরও ছাড়পত্র ছাড়া দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশনা জারি করেছে মার্কিন সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর ফলে অনেক গ্রিন কার্ডধারী প্রবাসীকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন প্রবাসী বাঙালিরা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্যারিস হামলার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে সে দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউসের দেয়া এক নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকদের এখন থেকে সে দেশে প্রবেশে ছাড়পত্রের প্রয়োজন হবে। আর এই ছাড়পত্র নিতে হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে। এমনকি গ্রিন কার্ডধারীদেরও বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এই ছাড়পত্র লাগবে। কোনো ক্ষেত্রে হয়তো এয়ারপোর্টে দেখা যাবে যে আপনার তারা ফিঙ্গারপ্রিন্টিং নিচ্ছে, অতিরিক্ত প্রশ্ন করা হতে পারে। অনেকেই দেখা যায় যে যারা জেনুইন বিজনেসম্যান তারা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন দেশে ট্রাভেল করছে। ওই সমস্ত লোকের পক্ষে মিডল ইস্টে ট্রাভেল করা মানে পার্ট অফ দেয়ার জব, পার্ট অফ দেয়ার বিজনেস, কিন্তু ওই ধরনের লোকদেরকেও হয়তো কোশ্চেনিং করা হবে। তবে নিরাপত্তার খাতিরে নেয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। যদিও আমাদের জন্য একটু কষ্ট হবে, এক্সট্রা টাইম লাগবে, তারপরেও এটা আমি মনে করি সিকিউরিটির জন্য এটা ভালো, খুব ভালো হয়েছে। আইনটা খুব ভালো হয়েছে, এটা আমি পছন্দ করি আইন, আমি এটার পক্ষে আইন। আর নির্বাহী নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্স কর্তৃপক্ষকেই যাত্রীদের ছাড়পত্রের বিষয়টি নজরে রাখতে হবে। ছাড়পত্র ছাড়া যাত্রী বহন করলে এয়ারলাইন্স কোম্পানিকে $50,000 জরিমানারও বিধান করা হয়েছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দর্শক, রাজধানীর গুলশান 1 লেকের অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধারে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আর সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ।
এজি গুলশান 1-এর লেকপাড়ে আজকে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এবং এই অভিযানটি কিন্তু পরিচালনা করছেন রাজুক কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে রাজুকের পরিচালক, তার সাথে আমরা কথা বলেছি, তিনি তো এখানে ছিলেন, সাথে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু গতকাল সন্ধ্যা 7:30 থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, গুলশান 1-এর প্রায় 21 শতক জায়গা জুড়ে কিন্তু এই অবৈধ স্থাপনাটি ছিল। সামনে যারা দেখতে পাচ্ছেন তারা রাজুকের কর্তৃপক্ষ, তারা সবাই এখানে আছেন এবং এর আগে 2012 সালেই এই জমিটির ব্যাপারে মামলা নিষ্পত্তি হয়েছে। যারা এখানে ছিলেন, যারা অবস্থান করছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন যারা দীর্ঘদিন থেকে ভাড়া ছিলেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়া কোনো ধরনের সুযোগ কিন্তু তাদেরকে দেওয়া হয় না, তাদের মাল কিংবা যা কিছু তাদের সাথে ছিল এগুলো সরিয়ে নেওয়ার জন্য রাজুকের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় না। হঠাৎ করে এই ধরনের একটা অভিযান পরিচালনা করার জন্য তাদের অনেক মালামাল বিনষ্ট হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তবে রাজুক যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আগে থেকেই এই ধরনের একটি নির্দেশনা দিয়েছেন এবং এই অভিযানের ব্যাপারে তাদের আগে থেকে একটি পরিকল্পনা ছিল। আর জলধারা সংরক্ষণ আইন 2000 এর আওতায় মূলত এই অভিযানটি পরিচালনা করছে রাজুক কর্তৃপক্ষ এবং গতকাল সন্ধ্যা 7:30টায় শুরু করার পরে আজকে দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে এই অভিযান তারা পরিচালনা করছে। তবে এই যে বিশাল যে লেকটি দেখতে পাচ্ছেন, এটা গুলশান বারিধারা লেক, এই লেকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং এটার গতিপথটা সচল করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এক ধরনের নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনার আওতায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক কিন্তু রাজুক কর্তৃপক্ষ এই কার্যক্রমটি পরিচালনা করছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত না থাকলে আমার পাশেই আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারা কিন্তু আছেন, তারাও কিন্তু এই অবৈধ স্থাপনা পরিচালনার উচ্ছেদ করার জন্য কিন্তু তারা সব ধরনের সহযোগিতা করছেন। তবে অন্যান্য অভিযানে আমরা যে জিনিসটা সবসময় দেখতে পাই যে দুটি পক্ষ সবসময় থাকে, একটি পক্ষ হয়তো বা কোনো ধরনের বাকবিতণ্ডা কিংবা এটাকে ঠেকানোর চেষ্টা করে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু নাই। কারণ রাজুকের যে নির্দেশনা, তারা সরকারি নির্দেশনা পাওয়ার কারণেই কিন্তু তারা আইন অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তবে এই জায়গাটি শুধু নয়, রাজুক কর্তৃপক্ষ, রাজুকের চেয়ারম্যান আমাদেরকে যেটি আজকে জানিয়েছেন যে এই গুলশান বারিধারা লেকের প্রত্যেকটি লেকের পাড়ে যেসব স্থাপনাগুলো রয়েছে, যেসব বহুতল ভবন রয়েছে, সেই ভবনের সাথে যদি কোনো সোয়ারেজ লাইনের কোনো লিঙ্ক থাকে সেই জায়গাগুলোকে কিন্তু তারা চিহ্নিত করে দিবেন এবং তাদেরকে বলে দিবেন যে তাদের সোয়ারেজ লাইনটা কিন্তু কোনোভাবে পরিবর্তন করার জন্য। তবে সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এই গুলশান বারিধারা লেকের এই 4-5টা জুড়ে দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ কর্তৃপক্ষ। তো এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, রাজধানীর গুলশান 1 লেকের অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধারে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আর সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। রাজধানীর কাঁচা বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি টমেটো। এছাড়া নতুন আলু, বেগুনের দামও তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন 2-1টি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। রাজধানীতে গেল কয়েকদিন ধরে দেখা মিলছে শীতের আমেজ। তবে বাজারে শীত মৌসুমের সবজি আসতে শুরু করেছে গেল মাসের শুরু থেকেই। এরই মধ্যে কিছু কিছু শীতের সবজির দাম অনেকটাই ক্রেতার নাগালে এসে গেলেও এখনো বেশ চড়া কিছু সবজির দাম। এই যে বেগুন, এটা 60 টাকা করে কেজি, যদিও নতুন বেগুন, কিন্তু এই মৌসুমের জন্য এগুলো খুবই বেশি মনে হয় আমার কাছে। আজকে টমেটো হইলো 100 টাকা, আরেকটা আছে 120 টাকা, সিম 30 টাকা, পটল 40 টাকা, শালগম 30 টাকা, নতুন আলু 60 টাকা। বাজারে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি 25 থেকে 30 টাকায়। এছাড়া মূলা 20, শসা মানভেদে 30 থেকে 40 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে আদা ও রসুন, তবে কিছুটা কমেছে ভারতীয় পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ 70 টাকা কেজি, আর ইন্ডিয়ানটা 40 টাকা কেজি, আর রসুন 120 টাকা, আদা 100 টাকা। শুধু ইন্ডিয়ান পেঁয়াজটা কমছে, আর সবকিছু আগের দামই আছে।
বাজারে মাছের দাম নিয়েও রয়েছে ক্রেতার অসন্তুষ্টি। পাঙ্গাস 130, বড় আকারের তেলাপিয়া 160, চাষের কই 160 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। ওটা ওজন হবে আপনার 600 গ্রাম থেকে 550 গ্রাম, বেশি 450-400 টাকা, আর ওটা বেশি 350-300 টাকা, ওটা পাবে আপনার 500 গ্রাম সাইজ। অনেক চড়া মনে হইতেছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, কারণ যেমন এই যে এগুলো দেশি বলতেছে, যেমন 300-350 ছিল, আজকে 500 টাকা করে আমার কিনতে হইতেছে। রুই বেচতেছি 220 টাকা, 200 টাকা, 2 কেজি সাইজেরটা। কাতল বেচতেছি 250 টাকা, 240 টাকা। মাগুর 600 টাকা কেজি, শিং 700 টাকা কেজি আছে, 500 টাকা কেজি আছে, 400 টাকা কেজি আছে। বাজারে ফার্মের মুরগির ডিম 32 টাকা ও হাঁসের ডিম 40 টাকা হালিতে পাওয়া যাচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 130 এবং গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থপথে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বর্ষশেষ বসতি মেলা 2015। আবাসন প্রতিষ্ঠান শেলটেক 15 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছেন। মেলায় ঢাকার বিভিন্ন এলাকায় সাশ্রয়ী দামে অ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস সহ জমি বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে শেলটেক কর্তৃপক্ষ। এছাড়া শেলটেক গ্রাহকরা বুকিং দিলেই তাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। প্রতিষ্ঠানটি বর্ষশেষ 2014-তে 322টি এবং চলতি বছরে এ পর্যন্ত 210টি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেলা চলবে। সবার জন্য সুলভ মূল্যে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন সারা দেশে 100% বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে সোলার হোম সিস্টেম সহ কার্যকর সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে 3 দিনব্যাপী এক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বসুন্ধরা কনভেনশন সিটির 2টি সম্মেলন কক্ষে একসাথে আয়োজন করা হয়েছে পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কনএক্সপো নামে 4টি প্রদর্শনীর, যেখানে বাংলাদেশের বাজারে নিজেদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে অংশ নিয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড সহ 10টি দেশ। কংক্রিট অ্যাডমিক্সচার্স থেকে ওয়াটারপ্রুফিং, রুফিং, ফ্লোরিং ওই সব আমরা এখন আনতেছি আর টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। সমস্ত জায়গায় আমাদের প্রজেক্ট আছে, আমরা সব প্রজেক্টে মেলার জন্য এবং ডিসেম্বর মাস উপলক্ষে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে 1.5 কোটি মানুষ সোলার হোম সিস্টেম ব্যবহার করছে। শিগগিরই আরো 60 লাখ মানুষকে এর আওতায় নিয়ে আসা হবে। We have 3.5 million solar home system, the largest solar home system in the world. গত নভেম্বর মাসে শুধু পল্লী বিদ্যুতায়ন বোর্ড 3 লক্ষেরও বেশি বাড়িতে সংযোগ দিয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের সরকারের এই টার্ম শেষ হওয়ার আগে সারা বাংলাদেশের সব বাড়িতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিই। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিতে মানসম্পন্ন বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার। এখন থেকে আমাদের হাই রাইজ বিল্ডিংয়ে যেতে হবে, সবাইকে অ্যাফোর্ডেবল প্রাইসে একটা অ্যাপার্টমেন্ট দিতে হবে সাইজ অনুযায়ী। মেম্বার পার্লামেন্ট যারা এখন নতুন হয়েছে তারা আমাকে বারবার প্রেসার দিচ্ছে যে আমাদের প্লট দেন। তা আমি বলছি প্লট তো আর দেওয়া হবে না, এবার থেকে আমি অ্যাপার্টমেন্ট দেব। মেলা শেষ হবে আগামী শনিবার। দর্শনার্থীরা কোনো প্রবেশ মূল্য ছাড়াই প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে চলছে পাওয়ার, সোলার ও আবাসন মেলা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। মেলার খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইমতিয়াজের কাছে। আসলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে মূলত আসলে একই জায়গায় একই সঙ্গে 4টি ফেয়ার হচ্ছে, অর্থাৎ পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট এবং কনএক্সপো নামে 4টি প্রদর্শনী একই জায়গায় একই সময় হচ্ছে এবং এটি গতকাল উদ্বোধন করা হয়েছে এবং আজকের দ্বিতীয় দিনের মতো চলছে এবং আগামী দিন শেষ হবে, অর্থাৎ 3 দিনের এক্সপো চলছে। প্রথমে আপনাকে বলেছি যেহেতু 4টি এক্সপো এখানে হচ্ছে, প্রথমে যে পাওয়ার এক্সপো অর্থাৎ পাওয়ার খাতের যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে জেনারেটর থেকে শুরু করে বাসের যে ওয়্যারিংয়ের যে কাজকর্ম রয়েছে, অর্থাৎ তার কিংবা এর সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন মেকানিজম এখানে তারা প্রদর্শন করছে। নতুন নতুন প্রযুক্তি তারা এখানে তুলে ধরছেন। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে, তারা উন্নত বিশ্বে যে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো তারা এখানে আসলে প্রদর্শন করছেন এবং বাংলাদেশের মানুষকে জানানোর চেষ্টা করছেন নতুন নতুন কি প্রযুক্তি আসলে ব্যবহার হচ্ছে উন্নত বিশ্বে এবং কোন প্রযুক্তি ব্যবহার করা অনেক বেশি নিরাপদ, সেগুলো আসলে তারা এখানে জানানোর চেষ্টা করছেন। এখানে যেমন দেশি
দর্শনার্থীরা আসছেন, বিদেশি বিভিন্ন দর্শনার্থীরাও তারা আসলে জানার চেষ্টা করছেন, কারণ অনেকেই আপনারা জানেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করছেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নও তারা করছেন। তো সেই বিষয়গুলো আসলে মাথায় রেখেই কিভাবে নতুন প্রযুক্তি এবং অনেকটা নিরাপদ কিভাবে অবকাঠামো তৈরি করা যায় সেই বিষয়টা কিন্তু তারা আসলে জানার চেষ্টা করছেন। তো একই সঙ্গে আমি আপনাকে বলেছি যে সোলার এক্সপো এখানে হচ্ছে, অর্থাৎ কিভাবে গ্রিন এনার্জিকে ব্যবহার করা যায় সেইটা কিন্তু তারা আসলে এখানে ব্যবহার করার চেষ্টা করছেন এবং সেই বিষয়টাকে তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো সবুজ শক্তি কিভাবে ব্যবহার করা যায় সেটা আসলে তারা এখানে তুলে ধরছেন এবং নতুন নতুন প্রযুক্তিও তারা এখানে ব্যবহার করার চেষ্টা করছেন, কিভাবে আসলে উষ্ণায়ন কমিয়ে আরও বেশি পাওয়ার ব্যবহার করে এখানে আরও বেশি শক্তি ব্যবহার করা যায় সেটা আসলে তারা এখানে চেষ্টা করছেন। একই সঙ্গে এখানে কিন্তু আসলে আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে, তারা সেই আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখানে প্রদর্শন করছেন, অর্থাৎ গৃহ নির্মাণ থেকে শুরু করে গৃহ যার বিভিন্ন বিষয় এখানে রয়েছে। তো সে ধরনের আমি এখন দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল এখানে তারা আসলে প্রদর্শন করছেন, সোলার প্রযুক্তি তারা এখানে প্রদর্শন করছেন, সেটা একটু আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে তারা কি ধরনের প্রযুক্তি এখানে নিয়ে এসেছেন। যেহেতু আসলে উন্নত বিশ্বে আমরা দেখি সোলার প্রযুক্তি ব্যবহারের দিকে তারা অনেক বেশি ঝুঁকছেন এবং সেদিকে তাদের বেশি আগ্রহ। তো আসলে এই প্রদর্শনীতে আপনারা কোন বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করছেন? আমরা এখানে নিয়ে আসছি সোলার আর আইপিএস নিয়ে আসছি এখানে। তো বাজারে আমরা লুমিনাস থেকে সরাসরি ইন্ডিয়া থেকে আমাদের কাছে আসে, যেটা সরাসরি রহিম আফরোজ বাংলাদেশে ইম্পোর্ট করতেছে। আর সাথে আমাদের আইপিএসটা আছে, আইপিএসটা আমাদের 40 বছর যাবৎ আমরাই আছি বাংলাদেশে 1 নম্বর হিসাবে। ওকে, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছিলেন আসলে সোলার প্রযুক্তি তারা এখানে ব্যবহার করছেন, একই সঙ্গে যে পাওয়ার খাতের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা প্রদর্শন করছেন, অর্থাৎ উন্নত প্রযুক্তিগুলোই তারা আসলে এখানে দেখানোর চেষ্টা করছেন এবং সেগুলি আসলে তারা জনগণের মাঝে জানানোর চেষ্টা করছেন। তো বসুন্ধরা কনভেনশন সেন্টারের ফেয়ার থেকে ছিল সর্বশেষ। দর্শক, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে পাওয়ার সোলার আবাসন মেলা সহ 4টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে ব্রিফ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা আমাদের তো রাজনৈতিক কৌশল, নির্বাচনী কৌশল। আমরা আমাদের কৌশল অনুযায়ী যে সময়টায় তালিকা দেওয়ার প্রয়োজন মনে করেছি সেই সময় দেওয়া হয়েছে। এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি যে তালিকা আগেই গণমাধ্যমে দিতে হবে? স্থানীয় পর্যায়ে অনেক নেতা আমাদেরকে বলেছেন যে তাদের নামে নাম পাঠানো সত্ত্বেও একটা যে নামগুলোকে এইগুলো আমি মনে করি এখানে হয়তো স্থানীয় পর্যায়ে আমি আগেই বলেছি যে আমাদের দলের প্রত্যেকটা স্তরে নির্বাচন করার মতো একাধিক যোগ্য প্রার্থী আছে। এখন স্বাভাবিকভাবে যে হয়তো মনোনয়ন বঞ্চিত হয়েছে তার মধ্যে এরকম অনেক ভ্রান্ত ধারণা আসতে পারে, কথাটা বলতে পারে, সেই কথাগুলো নিয়ে কান দেওয়ার কোনো সুযোগ নেই। বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো সবসময় আমরা বারবারই বলে এসেছি যে আওয়ামী লীগ এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, সবচেয়ে বৃহৎ দল, রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আন্দোলন এবং নির্বাচনের জন্য এই দল সবসময় প্রস্তুত থাকে, সবসময় চাঙ্গা থাকে। এর জন্য কোনো পূর্ব প্রস্তুতির দরকার হয় না, নতুন করে চাঙ্গা সৃষ্টি করার দরকার হয় না। আওয়ামী লীগ সবসময় চাঙ্গা। আমরা বলেছি ইতিপূর্বে যে আমাদের দলীয়ভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। দর্শক, রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌরসভা নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যের পাটজাতমূলকের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। পাট অধ্যাদেশ 1962-এর 4 ও 13 ধারায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাঁচা পাট রফতানি বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনটিতে। এদিকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এ সিদ্ধান্তের কারণ হিসেবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সময় সংবাদকে জানান, নতুন মৌসুম শুরুর আগে দেশের পাটকলগুলোতে কাঁচা পাটের সংকট এড়ানোর লক্ষ্যেই রফতানি বন্ধ করা হয়েছে।
তবে বিশেষ ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত কিছুটা শিথিল করা হতে পারে বলেও জানান তিনি। যদি কাঁচা পাট রপ্তানি করা হয় তাহলে আমাদের এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের জুট ব্যাগ প্রস্তুত করতে আমাদের কাঁচা পাট শর্ট পড়তে পারে। সেই কারণে আমরা নির্দিষ্ট কোনো সময়সীমা না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা যদি এর মধ্যে এরকম কোনো তথ্য, এরকম কোনো ইনফরমেশন আমরা পাই যে না আমাদের যে পরিমাণ পাট লাগবে তার চাইতেও বেশি পাট আমাদের কাছে মজুদ আছে, তখন আমরা এটা প্রত্যাহার করতে পারি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতুলমারি গ্রামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। পরিত্যক্ত কাঠ, বাঁশ, বেত ও ফাইবার থেকে তৈরি করা এসব আসবাবপত্র উপকরণ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আর এসব শিল্পকর্মের ওপর নির্ভর করে ওই গ্রামের 2 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। আব্দুল জব্বার খান হাতুড়ি বাটাল নিয়ে মগ্ন অন্যরকম এক ধ্যানে। পরিত্যক্ত গাছের গুড়ি থেকে তার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে সব শিল্পকর্ম। কাঠের তৈরি বিভিন্ন শোপিসের পাশাপাশি বাঁশ, বেত এমনকি ফাইবার দিয়েও তৈরি করছেন আসবাবপত্র সহ বিভিন্ন উপকরণ। এমন শিল্পকর্ম দেখে বোঝার উপায় নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার। নিজের এই প্রতিভা না লুকিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও যুক্ত করেছেন তার এই কর্মযজ্ঞে। উনি মানুষ খুব ভালো, এই টাকা ঢুকে নিয়ে যে আমরা আমাদের বাল বাচ্চা খাই বা আমরা খাই। বিভিন্ন আর্টিস্ট ডিজাইনের কাজ শেখায়, এই ডিজাইনের কাজ শিখে আমি এখানেই কাজ করি, আর কাজ করে আমার পড়াশোনাও ভালোভাবে চালাই। কারো ভাতের খুব কষ্ট, কিন্তু এখানে ওই ভাইয়ের কাজ চলার পরে কোনো লোকের কোনো অভাব নাই। মানুষকে কর্মমুখী করে নিজের গ্রাম কাতলামারিকে বদলে দিতে চান এই কর্মবীর। আমি ক্ষুধা দারিদ্র রাখতে চাচ্ছি না আমার গ্রামে, সবাইকে কর্মঠ বানাবো, সবাইকে কাজ করাবো, শিখাবো। সমাজ পরিবর্তনে জব্বার খানের ভূমিকাকে অনন্য বলে মনে করেন উন্নয়ন কর্মী ও সরকারি কর্মকর্তারা। অসংখ্য মানুষ, নারী, পুরুষ, ছাত্রছাত্রী নানানভাবে এই তার চারুশিল্প এবং কারুশিল্পের সঙ্গে যুক্ত। ওনাকে অনুসরণ করে আমাদের যুব সমাজ যেন আমাদের দেশ গড়ার কাজে আরো ভালোভাবে এগিয়ে আসে। প্রশাসনিক সাহায্য প্রয়োজন হলে আমরা সেটি করব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রিসোর্ট, হোটেল ও মোটেলে প্রতি মাসে প্রায় 15 লাখ টাকার কারুপণ্য বিক্রি হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের ট্রাফিক বিভাগকে 70টি ছাতা উপহার দিয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক। বৃহস্পতিবার সিএমপি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার শহীদুর রহমানের হাতে ছাতাগুলো তুলে দেওয়া হয়। এ সময় ব্যাংকের পরিচালক সুব্রত কুমার ভৌমিক সহ চট্টগ্রাম শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংকের পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, শহরকে যানজট মুক্ত রাখতে রোদে পুড়ে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। আর তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ট্রাফিক বিভাগকে এই ছাতাগুলো এনআরবি গ্লোবাল ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হয়েছে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নকল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের তথ্য না দেওয়ার অভিযোগে চীনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব চায়নাকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফলে আগামী 8 ডিসেম্বর থেকে প্রতিদিন $50,000 জরিমানা গুনতে হবে ব্যাংক অব চায়নাকে। 2011 সালে চীনা কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি করছে এমন অভিযোগ তুলে চীনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকা চায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত। কিন্তু গ্রাহকের গোপনীয়তা ক্ষুণ্ণ আইনের লঙ্ঘনের কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক অব চায়না। ফলে যুক্তরাষ্ট্রে জরিমানার মুখে পড়তে হলো ব্যাংকটিকে। 2010 সালে যুক্তরাষ্ট্রের বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ তুলে চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করে গুচি, ইভস, লরার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। ইউক্রেন, তুরস্কের পর এবার জার্মানি সহ পূর্ব ইউরোপের দেশগুলোতে গ্যাস রফতানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়া। সাউথ স্ট্রিম প্রকল্পের পর এবার টার্কিশ স্ট্রিম প্রকল্প থেকেও পিছিয়ে এসেছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নীতির পরিপন্থী দাবি করে রুশ, জার্মানি নর্ড স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। আর এমন অবস্থায় চীনের বাজারে গ্যাসের রফতানির হার বাড়াতে চাইছে রাশিয়া।
সোভিয়েত ইউনিয়নের যুগ শেষ হওয়ার পর চলতি বছরের শেষ দিকে এসে রেকর্ড পরিমাণে জ্বালানি তেল ও গ্যাসের উত্তোলন বাড়িয়েছে রাশিয়া। এখন দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল তেল ও গ্যাস উত্তোলন করছে দেশটি। গেল জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্তই উৎপাদন বেড়েছে প্রায় 66 লাখ টন। শুধু উৎপাদনই নয়, সেই সাথে বেড়েছে রপ্তানিও। গেল মাসে অপরিশোধিত জ্বালানির দৈনিক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 53 লাখ ব্যারেলে, যা গেল বছরের তুলনায় 11% বেশি। ইউরোপের বেশিরভাগ দেশের 80% গ্যাসের চাহিদা মিটছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম থেকেই। ইউরোপের গ্যাস সরবরাহের জন্য ইউক্রেন আর তুরস্কই ছিল রাশিয়ার তুরপের তাস। কিন্তু সম্প্রতি আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতায় রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধ রেখেছে ইউক্রেন। এর আগে ক্রিমিয়া ইস্যু নিয়ে 2014 সালে ইউক্রেন হয়ে পশ্চিমা ইউরোপে গ্যাসের সরবরাহে সাউথ স্ট্রিম প্রকল্প ভেস্তে দেয় রাশিয়া। এরপর ইউক্রেনের উপর দিয়ে জ্বালানি সরবরাহের নির্ভরতা কমাতে গ্যাসপ্রম ও তুরস্কের বোটাস পেট্রোলিয়াম পাইপলাইন কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হয় টার্কিশ স্ট্রিম প্রকল্প। কিন্তু সম্প্রতি টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় এই প্রকল্পের কাজও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি টার্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং তার পরিবার আইএসের তেল বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ তুলেছে রাশিয়া। আইএস ইরাক ও সিরিয়া থেকে তেল পাচার করে ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠছে। আইএসকে দুর্বল করতে হলে আগে তাদের এই তেল বাণিজ্য বন্ধে তুরস্কের সঙ্গে ইরাক ও সিরীয় সীমান্ত সিল করে দিতে হবে। তবে রাশিয়ার এমন অভিযোগ অস্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। আমি আগেও বলেছি, আবারও বলছি, রাশিয়ার এই অভিযোগ প্রমাণিত হলে আমি ক্ষমতা থেকে সরে দাঁড়াবো। রাশিয়া বা কোনো দেশ অভিযোগ করতে পারবে আইএস এর সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই আমাদের। রুশ প্রশাসনের সঙ্গে এই সম্পর্কের অবনতি অনাকাঙ্ক্ষিত। গোটা ইউরোপে রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা দেশ জার্মানি। গেল সেপ্টেম্বরে রাশিয়া থেকে জার্মানিতে বছর প্রতি 55 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহের লক্ষ্যে নর্ড স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প চুক্তি সই করে গাজপ্রম ও বার্লিন। কিন্তু এ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতির পরিপন্থী দাবি করে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ইউরোপীয় কমিশনে চিঠি দিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। এমন পরিস্থিতিতে চীনে গ্যাসের রপ্তানি বাজার বাড়াতে চাইছে রাশিয়া। এ লক্ষ্যে আগামী 2 বছরের মধ্যে চীনে গ্যাস সরবরাহের লক্ষ্যে 3246 কিলোমিটার দীর্ঘ পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন নির্মাণ শেষ করতে চাইছে রাশিয়া। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে চুক্তি অনুযায়ী 30 বছর এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছরে 38 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে গাজপ্রম। এজি মাহমুদ, সময় সংবাদ। ইউরোজোনের প্রবৃদ্ধি বাড়াতে নতুন আর্থিক প্রণোদনা কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। সম্প্রতি অনুষ্ঠিত এক নীতি নির্ধারণী বৈঠকে এমন আভাস দিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। আর পরিকল্পনা অনুযায়ী সম্পদ ক্রয় ও বিশেষ মুদ্রানীতি কোয়ান্টিটিভ ইজিং চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়াও সুদের হার কমানোর পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। এতে করে ইউরোজোনের ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বাড়ানো ও মুনাফা বাড়ানো সম্ভব হবে বলেও মনে করছে ইসিবি। Instead of every 4 from January. Speculation, but Trevor Williams from Lloyds below the ECB's 2% target. His danger zone. People or firms are deferring. Next European Commission President for why the EU faces its own. ব্ল্যাক ফ্রাইডে আর বড়দিনকে সামনে রেখে নভেম্বরে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্লেষকরা প্রত্যাশা করছেন 2015 সালে গাড়ি বিক্রির হার বেড়ে 2000 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এই সময়টা ফোর্ড, জেনারেল মোটরস, ফিয়াত ক্রিসলার, ক্রুজ এবং সেডান মডেলের গাড়ির বিক্রি বেড়েছে। কিন্তু কার্বন নিঃসরণ কেলেঙ্কারির কারণে 25% পর্যন্ত কমেছে ফক্সওয়াগনের বিক্রি। অথচ 2014 সালের নভেম্বরে ডিজেল চালিত প্রায় 5,500 গাড়ি বিক্রির প্রত্যাশা করেছিল প্রতিষ্ঠানটি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি কাঙ্ক্ষিত বাজার পরিসর, আস্থার সংকটে বিনিয়োগকারীরা, সমন্বিত পদক্ষেপের তাগিদ। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে চায়না সিটি। সরকারিভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে 774 একর জমি। ছোট ফেনী নদীর বন্যার পানিতে এখনো তলিয়ে রয়েছে 3 জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি। নির্বিকার পানি উন্নয়ন বোর্ড, আমনের ক্ষতি পোষাতে দিশেহারা কৃষক। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না কেউই। বিদেশ ভ্রমণের পর গ্রিন কার্ডধারীদেরও লাগবে এই অনাপত্তিপত্র, দুর্ভোগের আশঙ্কায় প্রবাসীরা। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।